আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সঙ্গে একটু যুক্ত করে নেব শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবং রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। স্বাগত জানাচ্ছি আপনাদের একাত্তর জার্নালে। ফয়েজ আহমদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে আপনি বিরতির আগে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, তখন আমি সময় দিতে পারিনি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। না, প্রশ্নটা একটু ইন্টারেস্টিং এই কারণে যে আলোচনায় আমাদের আগের বিরতির আগের আলোচনা একটা জিনিস খোকন ভাই আপনি খেয়াল করেছেন যে এবার বিএনপির পক্ষ থেকে নমিনেশন ফর্ম বিক্রি হয়নি। সো দল ইন্টারনালি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে, নানান জায়গায় খোঁজ খবর নিয়েছে, নানানভাবে দল নিজেদের একটা কৌশল অবলম্বন করেছে, তার মধ্য দিয়ে মোটামুটি একটা তালিকা চূড়ান্ত করেছে, যেটা খসড়া হিসেবে প্রকাশ করেছে আজ। একই সঙ্গে আমরা যদি খেয়াল করি, বিএনপি প্রথমবারের মতো তাদের ওয়েবসাইট সংশোধন করে ডোনেশনের একটা অপশন চালু করেছে, রাজনীতিতে যেটা খুব ইতিবাচক হিসেবে নানান জায়গায় আলোচনা হচ্ছে। সো একদিকে আপনাদের ডোনেশনের আলাপ, আবার আপনাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে দল ডোনেশন পাওয়ার একটা সুযোগ ছিল, সে জায়গা থেকে বিএনপি খানিকটা বঞ্চিত হওয়ার জায়গা তৈরি হলো কিনা, আপনারা কি করবেন সেটা নিয়ে, আপনারা যারা প্রার্থী? একটু আনমিউট করতে হবে খোকন ভাই, একটু আনমিউট করতে হবে। প্রথমত হলো যে আপনি যেটা বলছেন যাচাই বাছাই বা আলোচনা, এটা মূলত প্রত্যেকটা নির্বাচনের এলাকায় যারা আছে, ছোট বড় নতুন পুরাতন সবাইয়ের সঙ্গে আলোচনা করেছে, ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছে, এবং দলের দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা আলোচনা করেছেন। আলোচনা করে মোটামুটি একটা একটা ডেভেলপমেন্ট একটা আলোচনার একমত হয়েছে যে দলে যারা মনোনয়ন পাবে, যে মনোনয়ন পাবে না কেন সবাই একসঙ্গে কাজ করবে, এবং সবাই কিন্তু কমিটমেন্ট করেছে। তো এটা সবাই এভরিবডি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নির্বাচন এলাকা বেস্ট। এছাড়াও বাইরে আছে, রিপোর্ট আছে, তারপর গত 15 বছর আন্দোলন সংগ্রাম করছে, কত কমিটেড আন্দোলন সংগ্রামে ছিল, যেটা এটাও বিবেচনা করছে দল, মূল্যায়ন করেছে। পাশাপাশি দলের প্রতি ইমানদারিত্ব কমিটমেন্ট আছে কিরকম আছে সেটাও দেখছে, আর সর্বোপরি দেখেছে জনপ্রিয়তা দেখেছে। তো বিভিন্ন যাত্রায় বাছার পরে দল হয়তো আজকে কনক্লুশন আসছে। এরাই কিন্তু অনেক দিন থেকে, নট অনলি দ্যাট, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব, উনি তো বিভিন্নভাবে জরিপ পরিচালনা করেছেন এবং খোঁজখবর রেখে উনি ব্যক্তি, আপনারা জানেন উনি লাস্ট 15 বছরেই 15-16 ঘন্টা দলের জন্য কাজ করেছেন। দলের লন্ডন থেকে একটা ঘরে বসে, যেটা ধরেন আপনার আমার ইম্পসিবল, একটা ঘরে বসে সে সারা দেশে কথা বলছে। এখানে এই হয়তো দেখা যাচ্ছে ঠাকুরগার কথা বললো, 1 ঘন্টা পরে সে নোয়াখালী আরেকটা মিটিং এসে বক্তৃতা দিচ্ছে, আবার চিড়িয়াগে 1 ঘন্টা পরে বক্তৃতা দিচ্ছে। এভাবে কিন্তু উনি দেখতেছেন সবার সঙ্গে দেখা করছেন, দেখতে নাম চেয়ার করে পরিচিত হয়ে গেছে। এবং আবার দলের মধ্যে রিপোর্ট, ইন্টারনাল রিপোর্ট নিয়ে এসছে, সেটাও কিন্তু বিভিন্ন ভয়ে না হয়েছে। আবার দলের স্ট্যান্ডিং কমিটি আছে আমাদের, যেটা পার্লামেন্টারি বোর্ডের কাজ করে, বোর্ড হিসেবে কাজ করে, তারা ছিলেন। আর আমাদের সবচেয়ে গার্ডিয়ান, দলের দলের গার্ডিয়ান বললো সব বাংলার সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ, 3বারের প্রধানমন্ত্রী, আপনার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনার তো উপদেশ আছে, সবকিছু মিলেই সিদ্ধান্ত নিয়েছে। তো হঠাৎ করে শুদ্ধ দলের এরা অনেক প্রক্রিয়ার পরে আসছে এখানের মধ্যে। এই জন্যই হয়তো এখনো আপনারা দেখছেন খুব একটা অসন্তোষ নেই, খুব একটা অসন্তোষ আছে। নর্মালি হয়তো অন্য নির্বাচনে দেখেন প্রত্যেক বড় রাজনৈতিক দলের মধ্যে অনেক অসন্তোষ সৃষ্টি হয়, অনেক কিছু সৃষ্টি হয়। এখানে কিন্তু খুব রিয়াকশনটা খুব মিনিমাম এটা, মানে এই। আর যেটা বলছেন যে আপনার দলের, হ্যাঁ, একটা ফান্ড রেজ করতে পারতো, কিন্তু দলের যে ওয়েবসাইট করেছে সেখানে মধ্যে ডোনেশনের ব্যবস্থা রাখছে। অ্যাকাউন্টেবিলিটি আমাদের বাংলা সাউথ এশিয়ার মধ্যে মোস্ট অফ দ্য পলিটিশিয়ান রাজনৈতিক দলের কোনো মানে অ্যাকাউন্টেবিলিটি নেই। এখানের মধ্যে এটা ধরনের এইসব যেটা আসবে সেটা দলের অফিসিয়ালি আসবে, সবাই দেখবে, পরবর্তী পর্যায়ে যেটা নির্বাচন কমিশন হিসাব দেবে। তো এটা এটা একটা একটা ভিন্ন একটা চিন্তা ভাবনা থেকে এই যে পজিটিভ একটা ইতিবাচক যারা বলছেন এটা প্রচলন করেছে। তার এখানে আমাদের দলের নেতা কর্মীরা কিন্তু প্রায় 15-16 বছর, আমি বলবো 2007 সাল থেকেই মূলত নির্যাতনের শিকার আছে। মাঠ পর্যায়ের কর্মীরা কিন্তু সো কমিটেড।
এর আপনারা জানেন এবার সেই যে 60 লাখ 70 লাখ মামলা হয়েছে, আসামি হয়েছে, এমন কোনো বাংলাদেশের গ্রাম নাই যে গ্রামে কিছু লোক হলো আসামি হয়নি, নেতাকর্মী আসামি হয়নি। সো দ্যাট মিন তারা আস্তে আস্তে এরকমভাবে তারা মানে এই কমিটমেন্ট, জেলে গেছে, জেল থেকে বাইরে হয়েছে, অনেক জায়গায় আত্মীয় মারা গেছে, আমার নির্বাচন লাগে অনেক লোক হত্যা হয়েছে, অনেকে বিকলাঙ্গ হয়েছে, সবকিছু মিলে মাঠ পর্যায়ে কমিটমেন্ট। এই কমিটমেন্ট থেকেই ধরেন এটা ইয়েটা বুঝতে পারছে, জি। আপনার এটা দল বুঝতে পারছে কার কি অবস্থা, তার থেকে হয়তো দল সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সিদ্ধান্ত নিয়েছে যাচাই বাছাই করি। জি, রাশেদ খান। এবং সমগ্র জাতি কিন্তু উন্মুখী আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, ভোট দেওয়ার জন্য। জি, আমার কোনো প্রশ্ন আছে না? জি, আমি রাশেদ খান, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে বিএনপি নমিনেশন ঘোষণা করে ফেললো, আমরা যেখানে দেখলাম যে 63টি আসন এখনো তারা খালি রেখেছে। ধারণা করা যায়, যদিও বিএনপি বলেনি, বা ধারণা করা যায় যে শরিকদের জন্য তারা এটি রেখেছে। যেমন আমি দেখছিলাম যে যেখান থেকে আপনি নির্বাচন করবেন, ঝিনাইদহ 2 শোনা যাচ্ছে, সেখানে খালি আছে। আপনার দলের ভিপি নূর, তিনি পটুয়াখালী 3 আসন থেকে, সেটাও খালি রাখা হয়েছে। মানে আপনারা কবে নমিনেশন ঘোষণা করবেন? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরো 100টি আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি চলছে। আর বিএনপির সাথে 2022 সাল থেকে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক, যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন হয়েছে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন প্ল্যান পরিকল্পনার মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে এই 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি এবং সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 24 সালে আবার কোটা সংস্কার আন্দোলন এবং হাসিনার পতন। তো এই আন্দোলনে বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে এবং ভিতরের অনেক আলোচনা ইতিহাস রয়েছে, যেটি আসলে সবকিছু মানে সরাসরি বলা সম্ভবপর নয়। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমরা সরাসরি কাজ করেছি এবং বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সাথে আমাদের শেখ হাসিনার পতন আন্দোলনে সরাসরি কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে, ইতিহাস রয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের আসলে জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে ইতিবাচকভাবে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো আলোচনা আসলে হয়নি। আর আমরা আরো অন্যান্য দলও আমাদের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছে। তো সব মিলিয়ে যেহেতু বিএনপি আমাদের যুগপৎ আন্দোলনের সারথী, তাদের সাথে আলোচনা অবশ্যই পজিটিভ ভাবে হবে। আর আপনি যদি বললেন যে নূরের আসন, সেখানে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, আমার নিজ জেলা ঝিনাইদহ সদর, যেটি 2 আসন, ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড, সেখানেও কোনো প্রার্থী দেয়নি। দেখেন, বিএনপি একটি বড় দল হলেও বিএনপি দল হিসেবে কিন্তু সবসময় অতীতে জোটগতভাবে ইলেকশন করেছে। এমনকি আগামীতে যে ইলেকশন হবে সেখানেও জামাত ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, ইতিমধ্যে তো জামাতের নেতৃত্বে 8টি দল তারা এক ধরনের নির্বাচনী আসন সমঝোতা তারা কিন্তু সেটি করেছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেখানে জোটগতভাবে ইলেকশন করার বিষয়টি খুবই আসলে স্বাভাবিক। তো আমরা জোট করার ব্যাপারে ইতিবাচক, আমরা আশাবাদী যে যারা আমরা একসাথে লড়াই করেছি, আমরা সবাই মিলে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবো। আর দেখেন, মানে এই যে ঝিনাইদহ 2 যে খালি রাখলো বিএনপি, এটা কি মনে করেন যে এটা আপনার জন্য খালি রেখেছে? না, আমি তো সেটি বলতে পারবো না যে কার জন্য খালি রেখেছে, কিন্তু তাদের সাথে আমাদের জোট করার ব্যাপারে ইতিবাচক ভাবে আলোচনা আছে। আর এটা তো আসলে বিএনপি এখনকার কমিটমেন্ট না। আমরা যখন 2022 সালে যুগপৎ আন্দোলন শুরু করি, এরপরে 31 দফা, সেই 31 দফা কিন্তু বিএনপির একক দফা না, সেই সংস্কারের দফা কিন্তু বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা যারা 43টি দল একসাথে লড়াই সংগ্রাম করেছি, সেই সময় কিন্তু হাসিনার আমলে আমরা সংস্কারের কথা বলেছি। দেখেন, আজকে হয়তো জামাত ইসলাম তারা সংস্কারের কথা বলছে, কিন্তু হাসিনার আমলে তারা কিন্তু একটা দফাও কিন্তু সংস্কারের দফা দেয়নি। সেই সময় কিন্তু বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমাদের একসাথে লড়াই করেছি, আমরা সংস্কারের কথা বলেছি এবং সেই সংস্কারের মধ্যে কিন্তু জাতীয় সরকারের কথা বলা আছে। আর জাতীয় সরকার মানে কি? জাতীয় সরকার মানে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা রেখেছে সবাইকে নিয়ে সরকার। তো সেই জায়গায় বিএনপি তো এককভাবে জাতীয় সরকার গঠন করতে পারবে না। তো সেক্ষেত্রে জেএসডি কে লাগবে, আমাকে লাগবে, আমাদের সবাইকে লাগবে, আমরা সবাই মিলে তো জাতীয় সরকার। তো আমরা তো জাতীয় সরকার গঠন না হলে তো এই দেশ টিকবে না। আমি বারবার বলেছি, আমাদের দলের পক্ষ থেকে আমরা এই
এই সরকারের কাছেই প্রস্তাব দিয়েছিলাম, বা যখন আসলে সরকার গঠন করা হয় আমরা বলেছিলাম যে জাতীয় সরকার যদি আপনারা গঠন না করেন তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এইটা আসলে বিনষ্ট হয়ে যাবে, আমরা আসলে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে আমরা আসলে বিভাজিত হয়ে যাব। তো সেই জায়গায় যেহেতু নির্বাচনের আগে বা গণঅভ্যুত্থানের জাতীয় সরকার হয়নি, আগামী রাষ্ট্র বিনির্মাণে অবশ্যই আমি মনে করি নির্বাচনের পরে যারা গণঅভ্যুত্থানের শক্তি রয়েছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। আর গণ অধিকার পরিষদ যেহেতু জাতীয় সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে এবং আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, তো অবশ্যই সেই জাতীয় সরকারে গণ অধিকার পরিষদ থাকবে ইনশাআল্লাহ। এবং বিএনপি আসলে কার জন্য আসন ফাঁকা রেখেছে সেটি আসলে ভবিষ্যতে দেখা যাবে আলাপ আলোচনার মাধ্যমে। যেহেতু আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে আমার জন্ম এবং 2 আসন, সেখানে আমার নির্বাচন করার ব্যাপারে আলোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকেও সিদ্ধান্ত নিয়েছে যাতে আমি সেখানে নির্বাচন করি। তো বিএনপি যেহেতু আমাদের যুগপৎ আন্দোলনের সারথি, অবশ্যই বিএনপি অন্যান্য জোট সারথি যারা ছিল তাদেরকে নিয়ে তো বিএনপিকে ভাবতে হবে এবং বিএনপি সেই বিষয়টি ইতিবাচক ভাবে ভাবছে বলে আমি জানি, আমার কাছে এতটুকুই তথ্য রয়েছে। জি, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, একই প্রশ্ন যদি আপনাকে করি যে আপনারা যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে বিএনপির একটা জোটের আলোচনা চলছে, সেটা রাশেদ খানও বলছিলেন। 18 সালের নির্বাচনে জেএসডি 4টি আসন পেয়েছিল, নির্বাচন করার জন্য 4টি আসনে নির্বাচন করেছিল জোটের থেকে বিএনপির সঙ্গে। সেই সময় আপনি ঢাকা 18 থেকে নির্বাচন করেছিলেন। এবারও আমরা দেখছি যে ঢাকা 18 আসনটি বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। এটা কি মানে ধরে নেওয়া যায় আপনার জন্য? না, ধন্যবাদ আপনাকে, সহ আলোচক খোকন ভাই এবং রাশেদ খান, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত বিএনপি যে নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এটি তো তাদের নিজস্ব বিষয়, তারা কোন বিবেচনায় কোনটি কিভাবে করেছে সেটি আমাদের কাছে পরিষ্কার জানা নেই। আর আমরা আমাদের দল, আপনি ঠিকই বলেছেন, 2018 সালের নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলাম। বিএনপি সহ আমরা, আমাদের দল, গণফোরাম সহ নাগরিক সহ যারা ছিল ঐক্যফ্রন্টের শরিক দল, সেখানে আমি ঢাকা উত্তর আসন থেকে নির্বাচন করেছিলাম। তো এইবার আমরা গণতন্ত্র মঞ্চ ভুক্ত দল যারা আমরা আছি 6টি দল, আমরা ইতিমধ্যে আমাদের আমরা 138টি আসনে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছি। প্রায় 15 দিন সময় হয়ে গেল। বিএনপির সাথে আমাদের আসন বন্টন নিয়ে খুব সরাসরি কোনো আলোচনা হয়নি এখন পর্যন্ত, বা আমরা সমঝোতার আসন বন্টনে নির্বাচন করছি বিষয়টা এরকম ভাবে চূড়ান্ত কিছু হয়নি। আমরা আগামী নির্বাচনটা কিভাবে হবে, রাজনৈতিক লক্ষ্যটা কি, সংস্কারের অবস্থাটা কি, গণভোটের প্রশ্ন, নানা বিষয় যেসব জটিলতাগুলো বিরাজ করছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এর ভিতরে প্রাসঙ্গিকভাবে নির্বাচনের বিষয় আসছে। বিএনপির পক্ষ থেকে তো বারবারই বলা হচ্ছে তারা তার আন্দোলনের সহযোদ্ধা শরিকদের সাথে মিলে নির্বাচন করবে, কিন্তু যে গণতন্ত্র মঞ্চ বা আমাদের সাথে সুনির্দিষ্ট কোনো আসন নিয়ে এই জাতীয় কোনো আলোচনা বিএনপির সাথে এখনো হয়নি। যদিও তাদের পক্ষ থেকে এই বিষয়ে ছিল তালিকা প্রকাশ করার জন্য, তালিকা দেওয়ার জন্য। আমরা রাজনৈতিক বিষয়গুলো কিভাবে দেখছি, আমরা আগামী নির্বাচন কিভাবে চ্যালেঞ্জিং হিসাবে দেখছি, সংস্কারের প্রশ্নে অঙ্গীকারগুলো কি, এইসব প্রশ্ন নিয়ে আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা করেছি। বাস্তব অবস্থায় নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং হবে এবং এটার কি কৌশলে নির্বাচনটা মোকাবেলা করা হবে। আপনি জানেন যে দক্ষিণপন্থার উত্থান সহ নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। সেসব বিষয়কে বিবেচনায় নিয়ে এই নির্বাচনী ফয়সালা বা নির্বাচনী সমঝোতাটা কি হবে সেই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, আসন বন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং এই বিষয়ে আমাদের সুস্পষ্ট কোনো ধারণাও নেই কোথায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, গণতন্ত্র মঞ্চভুক্ত 4 জন নেতার 4টি আসন খালি রাখা হয়েছে। ঢাকা 18 খালি রাখা হয়েছে, কার জন্য রাখা হয়েছে জানি না। আমাদের নেত্রী তানিয়া রবের আসনটা খালি আছেন। তারপরে আমাদের গণতন্ত্র মঞ্চভুক্ত মান্নামের আসনটা খালি আছে, বাদশালামপুরে জোনায়েদ সাকির আসনটা খালি আছে মঞ্চের। এই 4-5টা আসন তারা প্রার্থী তালিকা ঘোষণা করে নাই, তার সাথে উত্তরও আছে। আমাদের কাছে তথ্য নাই। মানে আপনাদের কাছে কোনো প্রস্তাব আছে, মানে প্রস্তাব এসেছে কি বিএনপির কাছ থেকে কোনো মানে আসন ভাগাভাগির প্রস্তাব? না, বিএনপির পক্ষ থেকে আসছে। আমরা কোথায় কোথায় আসন আমরা বা তালিকা চেয়েছে তারা বারবার, আমরা তালিকা হস্তান্তর করিনি। এই জন্য আমরা
বুঝবার চেষ্টা করছিলাম যে নির্বাচনে আসলে তালিকা হস্তান্তর করার মধ্য দিয়ে আমরা অনেক তালিকা প্রস্তুত করলাম, তৈরি করলাম, কিন্তু আসন বন্টন প্রক্রিয়ায় গিয়ে দেখা গেল সেটি যথাযথভাবে অ্যাড্রেস করা হয়নি। এতে করে দলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং স্ব দলের প্রার্থীরা যারা নির্বাচন করতে, জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী, তাদের ভিতরে এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি হয়। সেটি যেন দলগুলা যেন এসব ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য আমরা বিএনপির এই আসন সমঝোতার প্রশ্নে তাদের অবস্থানটা কি, তারা কিভাবে এটা দেখছেন সে বিষয়ে পরিষ্কারভাবে বুঝবার চেষ্টা করছিলাম। সেটি চলমান ছিল। এর ভিতরে বিএনপির আসন তারা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এটি তাদের নিজস্ব ব্যাপার, আমাদের সাথে না মানে তাহলে এখন কি বুঝছেন না, আপনারা বোঝার চেষ্টা করছিলেন এখন বিএনপি তো 63টা আসন খালি রেখে প্রার্থীতা ঘোষণা করলো। আপনি নিজেই উল্লেখ করলেন যে অনেক সিনিয়র নেতা বা যাদের মানে সম্ভাব্য মানে জাতীয় নেতা যারা আপনাদের দলের, তাদের অনেকের আসনই খালি রাখা হয়েছে, আপনি নিজেই উল্লেখ করলেন। ঢাকার অনেক, সেটা বললাম তো, 4টি আসন খালি রাখা হয়েছে গণতন্ত্র মঞ্চের। আমি অন্যতম শীর্ষ নেতা, আমি শহীদুদ্দিন মাহমুদ স্বপন ঢাকা 18তে নির্বাচন করেছিলাম। এবার আমি ফেনী 3-এ আমার নির্বাচনী গণসংযোগ গত 6 মাস থেকে আমি করছি, কিন্তু সেখানে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সুতরাং এই বিষয় দিয়ে কোনো বিবেচনা বোধের জায়গা থেকে কোনো আলোচনা বিষয় অথবা প্রাসঙ্গিকতা আছে অথবা এই বিষয়ে কোনো কথা বলার বিষয় আছে সেটি মনে হয়নি। সুতরাং এটিতে বোঝা যায় যে এই বিষয়ে কোনো ধরনের কি মানে একটা বিষয় হচ্ছে না যে এই বিষয়টিকে আমরা এইভাবে অ্যাড্রেস করতে চাই অথবা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাই। আপনি সম্ভাব্য প্রার্থী আমি ফেনী 3-এর এবং গণতন্ত্র মঞ্চের আমি জুলাই আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সামনে সারিতে ছিল। এগুলো আমাদের অনেক নেতা আছে যারা আহত হয়েছে, তারা লড়াই সংগ্রাম করেছে, এরকম অনেক নেতা আছে, কিন্তু এই জায়গায় প্রার্থীরা ওরা ঘোষণা করে দিয়েছে। এর মধ্য দিয়ে এই দৃষ্টিভঙ্গিটা বোঝা যাচ্ছে যে এই বিষয়ে কোন রকমের আলাপচারিতার প্রয়োজনীয়তা উপলব্ধি করবার জায়গায় বিএনপি আছে, আমার এটা মনে হয় না। কারণ কোন রকমের আলোচনা ছাড়া যদি হয় তাহলে এই বিষয় অন্যদের দৃষ্টিভঙ্গি বা ফার্দার আলোচনার তো সুযোগই নেই। আপনি যদি এইভাবে করেন, আপনার যদি কোনো কনসিডারেশনে থাকছে না, সেখানে আলোচনাটা কোথায় হবে, কিভাবে হবে? না, সেক্ষেত্রে স্বপন ভাই আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনি ঢাকা 18তে আগে নির্বাচন করেছেন, সেজন্য আমরা মানে পরিস্থিতি বুঝে রাজনৈতিকভাবে একটা জায়গায় এভাবে মূল্যায়ন করছি যে হয়তো আপনার জন্য সেটা ফাঁকা রাখার একটা উদ্যোগ বিএনপি নিয়েছে। অপরদিকে নির্বাচনে আপনারা ঠিক বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেনই কিনা সেই বিষয়ে যেহেতু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আপনারা কেউই ওভাবে আসেননি, যেটা রাশেদ খানের কথাও বোঝা গেল, সেই ক্ষেত্রে আপনারা যখন এই আলোচনাটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে, আপনাদের যদি একটা দাবি তুলে দেন, সেক্ষেত্রে আপনারা তো নিশ্চয়ই দাবি তুলে দিবেন বা দিবেন কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। এবং একই সঙ্গে খোকন ভাইয়ের কাছে জানতে চাই, এই যে ধরুন স্বপন ভাই যে ফেনী 3 আসনে প্রচারণা করছেন, সেখানে ইতিমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। একটা বিষয় সুস্পষ্ট যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি খসড়া তালিকা এবং এর মধ্যে পরিবর্তন হতে পারে, এর মধ্যে যে সবাই চূড়ান্ত তা নয়, সেই সুযোগটা কি থেকে যায় কিনা? খোকন, আমি কথা শেষ করছি এইভাবে। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা নির্বাচন বিএনপির সাথে জোটবদ্ধভাবে করছি, এরকম কোনো ফয়সালার জায়গা তৈরি হয়নি। এই জন্য বিএনপির ক্ষেত্রে কোনো দায়িত্ব নাই যে কালকে আমরা আসন ঘোষণা করে দেওয়ার ক্ষেত্রে আমাদের কনসার্ন করতে হবে, এরকম কোনো বিষয় নাই। আবার সেই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিচ্ছি না। আমরা মনে করছি যে আগামী নির্বাচনটি একটি রাজনৈতিক নির্বাচন। এখানে বাংলাদেশকে পুনর্গঠিত করবার জন্য একটা নির্বাচন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের একটা নির্বাচন, ক্ষমতার ভারসাম্যের নির্বাচন। এটি আসন ভাগাভাগি অথবা আসন বন্টনের অথবা শুধু এমপি হওয়ার নির্বাচন হিসাবে গণতন্ত্র মঞ্চ দেখে না। কিছু মানুষকে এমপি হওয়া বা শহীদুদ্দিন মাহমুদ স্বপন এমপি হওয়ার হিসাবে আমরা নির্বাচন দেখছি না। আমরা রাজনৈতিকভাবে কতটা স্টেক দখল করে আছি সেটা বড় কথা না, কিন্তু আমরা মনে করি যে এই সুযোগে এই বার্তাটা জাতির কাছে পৌঁছানো দরকার। 54 বছরের নির্বাচনগুলোর মতো এই নির্বাচনটা একই নির্বাচন নয়, শুধু ক্ষমতার পালাবদল নির্বাচন নয়। এই নির্বাচনটা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলবার নির্বাচন। সেই নির্বাচন শুধু আসন ভাগাভাগির নির্বাচন হতে পারে না, সেখানে রাজনৈতিক মতৈক্য এবং সুস্পষ্ট। আমাকে যদি একটু সুযোগ দেন এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যদি আমাকে সুযোগ দেন। করি সেই ক্ষেত্রে বিএনপি এখন কি করছে বা কি করবে, আমি এই জায়গাটা কনসার্ন যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন ছিলাম তাদের আসলে প্রার্থী ঘোষণা করার ক্ষেত্রে যদি বিএনপি ভবিষ্যতে কোন রকমের নির্বাচনী জোট অথবা আসন সমঝোতার আলাপ সামনে থাকে তাহলে সেটা বিবেচনা নেওয়ার কথা। আপনি কোন নোটিশ ছাড়া যখন করবেন তাহলে আপনি বিবেচনা নিচ্ছেন না বা নেন নেই। না নেওয়া মানে হচ্ছে যে এখানে কাজ করছে
কারণ 28শে অক্টোবরে বিএনপি সমাবেশ পণ্ড হওয়ার পরে রাজপথে কারা ছিল আমরা দেখেছি, কে কতটা লড়াই করেছে আমরা দেখেছি। সুতরাং এই লড়াইকে অংশীজনদেরকে এইভাবে বিবেচনা না নিয়ে এক ধরনের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করবার এক ধরনের বিষয় আপনি নোটিস করবেন, আলোচনা করবেন, হবে হওয়া না হওয়া কোনো বিষয় না। সেক্ষেত্রে স্বপন ভাই, আপনারা যখন গণতন্ত্র মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, সেই সময় কি আপনাদের এই যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করেছিলেন কিনা? আমরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছি, আমরা অত্যন্ত বিবেচনার সাথে অনেকগুলো আসনে আমরা প্রার্থী তালিকায় নাম গণতন্ত্র মঞ্চ থেকে আমরা রাখিনি, এবং তখন এটা বলা হয়েছিল যারা জোটবদ্ধ অনেক শীর্ষ নেতা আছেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতা আছেন, তাদের আসনে আমরা প্রার্থী দেইনি। দ্বিতীয়ত এটি ছিল বিএনপির পক্ষ থেকে যখন বারবার আসন তালিকা চাওয়া হচ্ছিল, আমরা তখন আমাদের বৃহত্তর একটা ঘোষণা করলাম মঞ্চের পক্ষ থেকে, বিএনপি যদি কোন আসন সমঝোতার বিষয় থাকে তাহলে এটিকে বিবেচনা নিয়ে তারা দেখতে পারে। আমরা সুনির্দিষ্টকরণ করতে চাইনি, সেই কারণেই এই সুনির্দিষ্ট করার মধ্য দিয়ে আপনি যদি এটি যথাযথভাবে অ্যাড্রেস না হয়, পরবর্তীতে দলগুলো যেভাবে বিভিন্ন রকম সংকট, আভ্যন্তরীণ সংকটে পড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা সেটি তখন করিনি, কিন্তু বৃহত্তর পরিসরে আমরা এটি ঘোষণা করেছি। আমরা একটা বিরতি নেব এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।